Okay, welcome everybody to the session. Today we are going to start chapter 2. The name of the chapter is Analysis of Financial Statements. In this chapter, basically we'll focus on the financial statements. So we'll have some knowledge about the financial statements and how to analyze these. What are the different types of financial statements? What are the uses of a financial statement and how to make analysis. So, and this will be focused on this chapter. তোমরা হয়তো জানো বিভিন্ন কর্পোরেশন যারা রয়েছে, বিশেষ করে দা পাবলিক লিমিটেড কোম্পানি যারা শেয়ার মার্কেটে আছে, শেয়ার ইস্যু করে এবং তারা প্রতি বছর একটি এজিএম করে, অ্যানুয়াল জেনারেল মিটিং ফর দ্য ওনার, ফর দ্য স্টক হোল্ডার্স অফ দ্য ফার্ম। এবং এখানে সবাই সবার মতামত দেয়, একটা ইলেকশন হয়, বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচিত হয়। এবং এই এজিএমে যে কাজটি হয়, they are publish annual report. Annual report includes the financial statements and its analysis. তার মানে সকল কোম্পানির বাধ্যতামূলকভাবে প্রতি বছর একটি অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হয়। এই অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি কি হয়? বোর্ড অফ ডিরেক্টরসরা ইলেক্টেড হয় বাই দ্য ডিরেক্ট ভোটিং অফ দ্য শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডারদের ভোটিং এর মাধ্যমে ডিরেক্টরস নির্বাচিত হয় এবং এই একটি অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ হয়। অ্যানুয়াল রিপোর্টের মধ্যে কি থাকে? ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এবং এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি কিভাবে অ্যানালাইসিস করে তার কিছু অ্যানালাইসিস থাকে। তো আমরা এখানে প্রথমেই জানব যে হোয়াট ডাজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ। The financial statements are the statements that describe the financial performance or the position of the firm for a particular time period or at a specific date. তো এখন কোম্পানি তো বিজনেস করে সারা বছরে তার পারফরমেন্স কি হলো, তার মানে কি পরিমাণ সেল করলো, কি পরিমাণ প্রফিট করলো, এই যাবতীয় হিসেব নিকেশ একটা স্টেটমেন্টের মাধ্যমে এটাকে প্রেজেন্ট করে। শুধু এটাই না, কোম্পানির অ্যাসেটস লায়াবিলিটি কি পরিমাণ রয়েছে সেটিও সে পাবলিশ করে। এইগুলি যে স্টেটমেন্টের মাধ্যমে পাবলিশ করা হয় সেটি হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখন তোমরা বলো তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমরা কি আইডিয়া পেলাম? এক কথায় বললে, the statements which represent the financial performance or the position of the firm, that is the financial statements. এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে কোম্পানির পজিশন অথবা কোম্পানির পারফরমেন্স সেটি জানা যাবে। ওকে, বুঝছো? জি স্যার। তাহলে এবারে আসবো আমরা এই স্টেটমেন্টগুলির মধ্যে কি কি স্টেটমেন্ট রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইনক্লুডস কি কি? এক নাম্বার ইনকাম স্টেটমেন্ট, নাম্বার 2 ব্যালেন্স শিট, নাম্বার 3 স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, নাম্বার 4 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই চারটি স্টেটমেন্টকে একসাথে আমরা বলছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটা মনে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইনক্লুড ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, statement of owner's equity,
অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। মনে থাকবে? ইনকাম স্টেটমেন্টে কি থাকে? ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার এগুলি থাকে, অ্যান্ড বটম লাইন হিসেবে নেট ইনকাম থাকে। তার মানে ওভার দ্য ইয়ার কোম্পানি বিজনেস করে কি পরিমাণ রেভিনিউ করলো সেটা থাকবে, কি পরিমাণ তার এক্সপেন্ডিচার হলো সেটা থাকবে, এবং এই রেভিনিউ থেকে এক্সপেন্ডিচারগুলি বাদ দিয়ে তার কি পরিমাণ প্রফিট হলো, ট্যাক্স বাদ দিয়ে কি পরিমাণ নেট প্রফিট হলো, সেটা বটম লাইন হিসেবে নেট প্রফিট আমরা জানতে পারবো। মানে কোনো কোম্পানির বিজনেস করে প্রফিটের পরিমাণ জানার জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট সার্চ করব বা এখানে খুঁজে নেব। এটা গেল ইনকাম স্টেটমেন্ট। এরপরে আসি ব্যালেন্স শিট। এই কোম্পানির অবস্থা কেমন, বছর শেষে কোম্পানির অবস্থা কেমন, তার মানে তার কি পরিমাণ অ্যাসেট রয়েছে, কি পরিমাণ লায়াবিলিটি রয়েছে, সেটি আমরা জানতে পারবো ব্যালেন্স শিটের মাধ্যমে। ইউ গট দি পয়েন্ট? বুঝছো? জি স্যার। রনি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এটা কত নাম্বার চ্যাপ্টার? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2, বইয়ের চ্যাপ্টার 2। এখন তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, একজন ব্যক্তি তুমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, এটি জানার জন্য আমরা কি দেখব? আমরা দেখব ব্যক্তি হিসেবে তোমার কি কি অ্যাসেট রয়েছে, তোমার কি কি লায়াবিলিটি রয়েছে। এখানে অ্যাসেটের মধ্যে তোমার ক্যাশ হতে পারে, তোমার কোনো প্রপার্টি, তোমার কোনো ল্যান্ড, তোমার ফার্নিচার, বিল্ডিং, যাই হোক বিজনেস প্রপার্টি, এই সবগুলি হলো তোমার পার্সোনাল অ্যাসেট। আর লায়াবিলিটি বলতে কেউ তোমার কাছে কিছু পাবে কিনা, কেউ তোমার কাছে টাকা পায় তাহলে এটা একটা লায়াবিলিটি। তুমি কারো কাছ থেকে কোনো কিছু বাকিতে কিনেছো, এটা একটা লায়াবিলিটি। তার মানে এই এরকমের লায়াবিলিটি কি পরিমাণ আছে, কি পরিমাণ অ্যাসেট, কি পরিমাণ লায়াবিলিটি, এই টোটালটা আমরা জানতে পারবো এন্ড অফ দ্য ইয়ার, এটা পার্টিকুলার ডেট, এটাকে বলা হয় ব্যালেন্স শিট। এটা কোম্পানির ক্ষেত্রে যখন জানবো যে কোম্পানির অবস্থা কি, তখন আমরা বলবো দিস ইজ দ্য ব্যালেন্স শিট অফ দ্য কোম্পানি দ্যাট ডিসক্রাইব দ্য ফাইন্যান্সিয়াল পজিশন এট এ পার্টিকুলার ডেট। কোনো একটি নির্দিষ্ট ডেটে কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন কেমন সেটা জানতে পারবো। এরপরে হলো স্টেটমেন্ট অফ দ্য ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি কি? your right, your ownership right to the company। তার মানে তুমি কোম্পানির ওনার, কতটুকু ওনার সেটি এর মাধ্যমে জানা যাবে। তার মানে কোম্পানির শেয়ার হোল্ডারদের কন্ট্রিবিউশন কতটুকু সেটি জানা যাবে স্টেটমেন্ট অফ দ্য ওনার্স ইকুইটি, and it includes the number of shares, it may be common stock, preferred stock, and when the business will continue for some years there will be retained earnings also। তার মানে ওনার্স ইকুইটি ইনক্লুড করবে কি কি? ওনার্স ইকুইটি ইনক্লুড করবে শেয়ার এবং রিটেন আর্নিংস, এগুলি একসাথে ওনার্স ইকুইটি। এই স্টেটমেন্টের মাধ্যমে আমরা এটা জানতে পারবো। তারপরে আমরা বললাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা জানতে পারবো যে হোয়াট অ্যাবাউট দ্য ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ দ্য ফার্ম। ফার্মের কি পরিমাণ ক্যাশ ইনফ্লো হলো মানে ফার্মের আসলো, কি পরিমাণ আউটফ্লো হলো মানে ফার্ম থেকে গেল, এই সম্পর্কেও আমরা জানতে পারবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে। কারণ অল ট্রানজেকশনস আর নট ক্যাশ ট্রানজেকশন।
তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আলাদাভাবে আমরা করি যে ফার্মের ক্যাশ পজিশন জানার জন্য, যে ফার্মের কি পরিমাণ ক্যাশ রয়েছে এটি জানবো কিভাবে? জানবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে, কারণ যেগুলি বিজনেসের মাধ্যমে ক্যাশ ইনফ্লো হয়েছে সেগুলি রেকর্ড হবে, যেগুলি পেমেন্ট করেছে ক্যাশ আউটফ্লো হয়েছে সেগুলি রেকর্ড হবে, এবং এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা ব্যালেন্স জানবো যে কি পরিমাণ ক্যাশ রয়েছে। ক্যাশ ফ্লো হয় কি কি কারণে? ইনফ্লো হোক অথবা আউটফ্লো হোক, বেসিক্যালি তিনটি কারণে ক্যাশ ফ্লো হয়। একটি হলো অপারেশনাল অ্যাক্টিভিটিস, একটি হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটি হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তোমাকে মনে রাখতে হবে একটি কোম্পানিতে যে ক্যাশ ইনফ্লো হয় এবং আউটফ্লো হয় তিনটি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে হয় এগুলি: অপারেশনাল, ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং। আচ্ছা, এবারে দেখি অপারেশনাল অ্যাক্টিভিটিস বলতে কি। মানে ফার্ম তো বিজনেস করে, বিজনেস করতে গিয়ে তার অনেক কিছু পারচেজ করতে হয়, অনেক কিছু সেল করতে হয়। তার মানে পারচেজ করলে ক্যাশ আউটফ্লো হয়, সেল করলে ইনফ্লো হয়। এগুলি হলো অপারেশনাল অ্যাক্টিভিটিস। তার মানে ডিউরিং দ্য রেগুলার কোর্স অফ বিজনেস the firm involved in some cash inflow or outflow, that is the operational activities. আর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস কি? যে ফার্ম যদি কোথাও ইনভেস্ট করে, ইনভেস্ট করলে কি হয়? ইনফ্লো হয় না আউটফ্লো হয়? বলো তো। ফার্ম ইনভেস্ট করেছে 10 লাখ টাকা, ইনফ্লো হয়েছে না আউটফ্লো হয়েছে? আউটফ্লো। আউটফ্লো হয়েছে। তার মানে ইনভেস্টমেন্ট এর মাধ্যমে ক্যাশ ফ্লো হয়ে থাকে। কখনো কখনো ইনফ্লো হবে, কখন হবে? যে আমরা ইনভেস্টমেন্ট সেল করে দিলাম, ইনভেস্টমেন্ট করলাম তখন তো কি আউটফ্লো হলো। এখন ইনভেস্টমেন্ট সেল করে দিলাম, তাইলে আবার কি হবে? ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আবার ইনফ্লো হলো, সেটাও হতে পারে। কথা বুঝছো? এখন আরেকটি কি, ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে ফার্ম কোন কোন সোর্স থেকে ফান্ড কালেক্ট করবে, এর মাধ্যমে কি হয়? ইনফ্লো হবে, কারণ শেয়ার ইস্যু করলো, তার মানে কি পাবলিক থেকে ফান্ড কোম্পানিতে আসলো। দিস ইজ দ্য সোর্সেস অফ ইনফ্লো। তারপরে কি হতে পারে? কোম্পানি লোন নিল, কোম্পানি বন্ড ইস্যু করলো। তার মানে এরকম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যা যা রয়েছে তার মাধ্যমে কোম্পানির ফান্ড ইনফ্লো হয়। আবার কখনো কখনো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আউটফ্লো হতে পারে। কিভাবে? যে আমরা মার্কেট থেকে শেয়ার কোম্পানি নিজে কিনে নিল, শেয়ার বাই ব্যাক, যেগুলি আগে সেল করেছিল পাবলিক কিনে নিয়েছে, তখন তো ফান্ড ইনফ্লো হয়েছে। এখন কোম্পানি চাচ্ছে কিছু শেয়ার কমানোর জন্য, মানে মার্কেট থেকে সে নিজেই নিজের শেয়ার কিনে নিল, তাহলে শেয়ার বাইং ব্যাক, তার মাধ্যমে কি হলো? ফান্ড আউটফ্লো হলো। তার মানে এই তিন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে যার মাধ্যমে কোম্পানির ক্যাশ ফ্লো হয়ে থাকে। এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটা পার্টিকুলার ডেটে, আমরা পার্টিকুলার টাইম পিরিয়ডে, মনে করো 1 বছর বা 6 মাস, এই টাইমে কি পরিমাণ ক্যাশ ইনফ্লো হলো এবং আউটফ্লো হলো সবকিছুর একটি সামারি বা ব্যালেন্স আমরা জানতে পারি। এই স্টেটমেন্ট কি বলা হয়? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে আমরা এই 4টি স্টেটমেন্ট সম্পর্কে আইডিয়া নিলাম, যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস and what does it mean and what does its components, এর কম্পোনেন্টস গুলি কি কি সেটাও আমরা দেখলাম বা জানলাম। বুঝছো কিনা বলো, না বুঝলে বলো। শুনতে পাচ্ছ? জি স্যার। এই, এখন এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, হু আর দ্য ইউজার্স, এটি কোন কাজে লাগবে, এর ব্যবহার কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেন তৈরি করব, এটি কোন কাজে লাগবে, এর ব্যবহার কি, সে সম্পর্কে একটু আইডিয়া নিই।
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর দুই ধরনের ইউজার রয়েছে, ইন্টারনাল ইউজার্স, এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স কারা? কোম্পানির ইন্টারনাল ম্যানেজার্স, যে কোম্পানি নিজেই নিজের সম্পর্কে জানতে চাচ্ছে যে আমাদের অবস্থা কেমন, আমাদের পারফরমেন্স ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দিন দিন, এটি জানার জন্য কোম্পানি ইন্টারনালি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলি অ্যানালাইসিস করতে পারে। দে আর দ্য ইন্টারনাল ইউজার্স। আর এক্সটার্নাল ইউজার্স কারা? তুমি কোম্পানির শেয়ার কিনবে, তুমি শেয়ার কিনবে, এখন কোম্পানি সম্পর্কিত তোমার জানতে হবে যে কোম্পানির অবস্থা কেমন, কোম্পানির অবস্থা ভালো কি খারাপ। কারণ তুমি শেয়ার কেনার আগে তো জানবে যে এই কোম্পানির অবস্থা ভালো হলে শেয়ার কিনবো, খারাপ হলে তো আর শেয়ার কিনবো না। তো এখন এরা হলো এক্সটার্নাল ইউজার্স। এক্সটার্নাল ইউজার্স আর দ্য ইনভেস্টর্স আর দ্য ক্রেডিটর্স, দে আর দ্য এক্সটার্নাল ইউজার্স। কথা বুঝছো? শুনছো? স্যার ইউজার কারা বলো? স্যার দুই ধরনের, এক্সটার্নাল আর ইন্টারনাল। তো শুনছো? তো এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার জানলাম, এরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে ইনফরমেশন নেবে। এখন আমরা আর একটি টপিক আলাপ করে আজকে শেষ করব, আর 10 মিনিট নিব, 15 মিনিটের মধ্যে শেষ করব। সেটি হলো অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে এই যে স্টেটমেন্টগুলির কথা বললাম, মানে কোনটি? 4টি, এগুলি অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস বলতে কি? রিভিউইং and making analysis. অ্যানালাইসিসের মধ্যে কি কি করা হয়? যে দেখা হবে যে এই স্টেটমেন্টের মধ্যে কি কি আছে, সেগুলি কেমন। এটা কিছু টুলস লাগবে, কিছু টেকনিক লাগবে অ্যানালাইসিস করার জন্য। টুলস টেকনিক দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এখন টুলস টেকনিকগুলি কি কি? অনেক ধরনের টুলস টেকনিক রয়েছে যেগুলি দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। এই কোম্পানির অবস্থা অ্যানালাইসিসের মাধ্যমে জানা যাবে। তার কোম্পানির পারফরমেন্স ভালো কি খারাপ এটা শুধু স্টেটমেন্ট দেখেই বোঝা যাবে না, এই জন্য অ্যানালাইসিস করতে হবে। তার মানে ইফ ইউ রিভিউ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট and if you make some analysis, then this is called financial statement analysis. আমরা এটা রিভিউ করব এবং জানবো, আরো বেটার ডিসিশন মেক করব, তখন সেটাকেই আমরা বলছি রিভিউ এন্ড অ্যানালাইসিস। এখন সেজন্য অনেক ধরনের টেকনিক রয়েছে। এর যে সবচেয়ে বড় টেকনিক হলো রেশিও অ্যানালাইসিস। এটা তোমরা শিখেছো, আগেও জানো হয়তো। রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কোম্পানির অবস্থা সম্পর্কে জানতে পারি। অনেক ধরনের রেশিও রয়েছে, তোমরা আগেও হয়তো কিছু জানো, এখানে আমরা কিছু নাম বলবো। 1 নম্বর হলো লিকুইডিটি রেশিও, এর মধ্যে 2টি রেশিও রয়েছে। দেন অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও, এর মধ্যেও এখানে 4টি রেশিও রয়েছে। তারপরে ডেট ম্যানেজমেন্ট রেশিও, তার মধ্যেও 3টি রেশিও রয়েছে। দেন প্রফিটেবিলিটি রেশিও, এর মধ্যে 3টি রয়েছে। এবং মার্কেট ভ্যালু রেশিও, এর মধ্যে 2টি রয়েছে। তখন এগুলি হলো হেডিং বললাম, রেশিও অ্যানালাইসিসের হেডিং। এই রেশিওগুলি দিয়ে আমরা কি করতে পারবো? কোম্পানির অ্যানালাইসিস করতে পারবো। এখন তোমরা যে কাজটি করবে, এখানে কয়েকটি রেশিও ফর্মুলা শিখবে। ফর্মুলা শেখার পরে আমরা এগুলি আবার অ্যানালাইসিস করার জন্য ফর্মুলাগুলি অ্যাপ্লাই করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। কোনটা কোনটা শিখবে? লিকুইডিটির মধ্যে কারেন্ট রেশিও, কুইক রেশিও।
অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে শিখবে ইনভেন্টরি টার্নওভার, দেন টোটাল অ্যাসেট টার্নওভার, এই দুইটা শিখবে। ডেট স্যার ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট থেকে শিখবে ডেট টু টোটাল অ্যাসেট একটা শিখবে। প্রফিটেবিলিটি থেকে তিনটে আছে, নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, এই তিনটে শিখবে। এবং মার্কেট ভ্যালু রেশিও দুইটা আছে, এই দুইটা শিখবে। টোটাল কয়টা হলো? 10টা। এই 10টা ফর্মুলা শিখবে। স্যার লিকুইডিটি রেশিও আর কারেন্ট রেশিও, তারপরে কুইক লিকুইডিটি হলো হেডিং, এর মধ্যে দুইটা, কারেন্ট রেশিও, কুইক রেশিও, কুইক এই রেশিও। দুইটাকে একসাথে বলে লিকুইডিটি। কারেন্ট রেশিও, কুইক রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, তারপরে ডেট টু টোটাল অ্যাসেট, নেট প্রফিট মার্জিন, আরওএ, আরওই, পিই, এমবি, এই 10টি শিখবে ফর্মুলা। শুনেছে সবাই? সবাই কি শুনেছ? জি স্যার। এই 10টি ফর্মুলা ভালো করে শিখবে। এগুলি তো আগেও তোমরা অন্য কোর্সে পড়েছো, তো এগুলি আবারও যাদের আগে জানা আছে আবারও দেখবে ভালো করে, আগে জানা না থাকলেও পড়বে। এবং আগামী ক্লাসে সবাইকে জিজ্ঞেস করব এই রেশিওর ফর্মুলাগুলি। জিজ্ঞেস করব তোমাকে কারেন্ট রেশিওর ফর্মুলা বলো, তুমি বলবে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, এতটুকু অন্তত বলতে পারতে হবে। তারপরে কিছু ক্যালকুলেশন আমরা আগামী ক্লাসে আবার শিখবো রেশিওর উপরে বেস করে। এটা একটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক বলতে এটা পড়বে। আর একটি হলো ইউজেস অ্যান্ড লিমিটেশন অফ রেশিও অ্যানালাইসিস। ইউজেসটা অলরেডি আমরা বলেছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ইউজার কারা। এখানে 3টে গ্রুপ দেওয়া আছে, ম্যানেজার্স, ক্রেডিট অ্যানালিস্ট, সিকিউরিটি অ্যানালিস্ট। ওই যে এক্সটার্নাল ইন্টারনাল আমরা বলেছিলাম, ওইটাই হলো ইউজেস। তো ইউজার এক্সটার্নাল ইন্টারনালের মধ্যে কারা কারা আছে, এখানে 3টে গ্রুপ দেওয়া আছে, বইয়ের পেজ 67। ইউজেস অ্যান্ড লিমিটেশনস অফ রেশিও অ্যানালাইসিস, এটা পড়বে ভালো করে। আর এটা গেল ইউজেস। আর লিমিটেশন গুলি কি কি, এখানে কয়েকটি পয়েন্ট আছে, 1 2 3 4 থেকে শুরু করে 8 পর্যন্ত। এটা হলো লিমিটেশনস অফ রেশিও অ্যানালাইসিস। এই লিমিটেশন গুলি ভালো করে পড়বে। এই দুইটা হোমওয়ার্ক থাকলে তোমাদের রেশিওর ফর্মুলাগুলি শিখবে, and uses and limitation of ratio analysis এটা পড়বে। তারপরে আগামী ক্লাসে আমরা রেশিওর কিছু প্রবলেম সলভ করব, তাহলে এই চ্যাপ্টার শেষ হবে। এখন বলো বুঝছো কি না, না বুঝলে বা না শুনলে আবারও বলতে পারো। স্যার কালকে আমি আমার পেপারটা সাবমিট করতে পারি না, এক্সাম পেপারটা। কেন? আজকে কি তোমাকে তো আপনার গ্রুপে দিয়ে দিব? বিভিন্ন অপশন দিলাম যে তুমি ইসে করো, মেসেঞ্জারে করো, না হলে তুমি মেসেঞ্জার কি হোয়াটসঅ্যাপে স্যার করো। আপনার মেসেঞ্জার নাকি হ্যাঁ, গ্রুপ মেসেঞ্জারে? আমার মেসেঞ্জারে করবা তুমি, আর না হলে হোয়াটসঅ্যাপে করবা। সবাই করলো, তুমি পারোনি কেন? হোয়াটসঅ্যাপ তো স্যার নাই স্যার, হোয়াটসঅ্যাপ ইউজ করি না। হোয়াটসঅ্যাপ না করলে তুমি মেসেঞ্জারে করো। মেসেঞ্জারও নাই তোমার? মেসেঞ্জার বলতে স্যার আপনার মেসেঞ্জারে দিয়ে দিব? জি, তো কাকে দিবে তুমি? না, একটা গ্রুপ মেসেঞ্জার আছে যে গ্রুপে দিলে তো 22 সবাই 21। তোমারটা দেখবে, তুমি গ্রুপে দিবে কেন? আচ্ছা স্যার আমি দিয়ে দিচ্ছি, আপনি দেখেন। তো সবাই কি বুঝছো যা যা পড়লাম? জি স্যার। তুমি তো স্ক্রিন শেয়ার করেছো, স্ক্রিন শেয়ার করলে তো কি হবে? আচ্ছা স্যার 1 মিনিট।
তাহলে আগামী ক্লাসে আমরা জিজ্ঞেস করব কি কি রেশিও ফর্মুলা আর ইউজেস এন্ড লিমিটেশনস অফ রেশিও অ্যানালিসিস এটা পড়বে। এখন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট থাকলে না বুঝলে বলো, আজকে আর আমি বেশি আপনার বাড়াবো না। মেসেঞ্জারে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন কমেন্ট থাকলে কিছু বলো, না হলে আমরা শেষ করবো আজকে। স্যার লাঞ্চ করছেন স্যার? জি লাঞ্চ করছেন? শুনি না, আবার বলো। হ্যাঁ স্যার, জিজ্ঞেস করতেছিলেন যে স্যার লাঞ্চ করছেন নাকি? জিজ্ঞেস করেছি কোনো প্রশ্ন আছে সাড়ে কিনা, কমেন্ট আছে কিনা। স্যার শুনতে পান না স্যার আমার কথা স্যার? আবার বলো, এবার বলো, শুনতে পাচ্ছি। স্যার জিজ্ঞেস করছিলাম যে স্যার লাঞ্চ করছেন কিনা স্যার? লাঞ্চ? হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার। এখন বাজে কয়টা? এখন তুমি লাঞ্চের খবর নিচ্ছ? 4:30 5টা বাজতে